Hello everyone, welcome to Nursing School. This is Tithi Haldar. Today I am going to discuss about general format of a research work. Total একটা থিসিস বইয়ে কি থাকে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। থিসিস নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়। থিসিস না জানি কত কঠিন একটা বিষয়। আসলে কিন্তু অতটা কঠিনও না। রিসার্চটা হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, একবার বুঝে ফেলে আর বুঝতে হয় না। তবে অ্যাডভান্স লেভেল জানার জন্য অবশ্যই পড়াশোনাটা করতে হবে। তো আমরা আজকে দেখব একটা থিসিস বক্সে কি থাকে। প্রথমে থাকে প্রিলিমিনারি পেজেস। প্রিলিমিনারি পেজেসের মধ্যে কি থাকবে? প্রথম থাকবে টাইটেল পেজ উইথ টাইটেল, নেম অফ দ্য অথর, কোর্স অ্যান্ড ইয়ার। তারপরে থাকবে অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড অফ এক্সামিনার্স, প্রিফেস, লিস্ট অফ কন্টেন্টস, লিস্ট অফ টেবিলস, লিস্ট অফ ফিগার্স। তারপরে থাকবে অ্যাকনলেজমেন্ট। তারপরে অ্যাবস্ট্রাক্টটাও আমরা মেনলি আমাদের প্রিলিমিনারি পেজেসের মধ্যে ইনক্লুড করে দেই। আর আমরা যদি চ্যাপ্টারের হিসাব করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা রিসার্চ ওয়ার্কে মেইনলি 6টা চ্যাপ্টার রয়েছে। নাম্বার 1 চ্যাপ্টার ইজ ইন্ট্রোডাকশন, নাম্বার 2 ইজ লিটারেচার রিভিউ, নাম্বার 3 ইজ মেথোডোলজি, নাম্বার 4 ইজ রেজাল্টস, নাম্বার 5 ইজ ডিসকাশন অ্যান্ড নাম্বার 6 ইজ কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। এরপরেও আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, যেমন অ্যানেকচার, রেফারেন্স। বাট আমরা যদি চ্যাপ্টারের হিসাব করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা রিসার্চ ওয়ার্কে চ্যাপ্টার মেনলি 6টা। তো এই যে আমরা বললাম যে নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ, নাম্বার 3 মেথোডোলজি, নাম্বার 4 রেজাল্টস, নাম্বার 5 হচ্ছে আমাদের ডিসকাশন, নাম্বার 6 কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। এর ভিতরে আরও অনেক কিছু রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো নাম্বার 1 যে ইন্ট্রোডাকশন, সেটার মধ্যে আবার 5টা রয়েছে, 5টা। 1.1 ইজ ব্যাকগ্রাউন্ড, 1.2 ইজ প্রবলেম স্টেটমেন্ট, 1.3 ইজ জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি, 1.4 ইজ রিসার্চ কোয়েশ্চেন, 1.5 ইজ রিসার্চ অবজেক্টিভস। যেহেতু এই 5টাই আমাদের চ্যাপ্টার 1-এর আন্ডারে, সেটার জন্য আমরা 1.1, 1.2, 1.3 এরকম করে সিকোয়েন্স অনুযায়ী লিখব। তো এখন আমরা জানবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডে কি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার কাজ সম্পর্কে লিখবেন, কেন আপনি এটাকে বেছে নিয়েছেন, বর্তমানে কেন এটি রিসার্চের প্রয়োজনীয়তা রাখে, এবং বর্তমান প্রেক্ষাপট কী এবং আপনার সমাজ বা দেশে এর অবস্থান কোথায়, এগুলোই আপনি ব্যাকগ্রাউন্ডে লিখবেন। তো ব্যাকগ্রাউন্ডের পরে আসবে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। বর্তমানে কোন সমস্যা সামনে রেখে আপনি এই টপিক নির্ধারণ করেছেন সেটা বলবেন প্রবলেম স্টেটমেন্টে। তো প্রবলেম স্টেটমেন্ট জানা শেষে আমরা জানবো যে আমাদের জাস্টিফিকেশন অফ দ্য স্টাডিটা কি। জাস্টিফিকেশন অফ দ্য স্টাডিটা মেইনলি হচ্ছে হোয়াই দিস পার্টিকুলার রিসার্চ স্টাডি ওয়াজ ক্যারিড আউট। কিসের জন্য আমি এটা নিয়েই থিসিস করছি, এটার গুরুত্ব কতটুকু, কেন এটা নিয়ে থিসিস করতেছি, এটার প্রয়োজনীয়তা কতটুকু, সেটাই হচ্ছে জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি। তারপর রিসার্চ কোয়েশ্চেন, একটা আমরা যেহেতু থিসিস করছি অবশ্যই আমাদের একটা প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করার জন্য করছি। যেমন ধরুন যদি আমাদের টাইটেলের নেমটা হয় নলেজ অ্যান্ড অ্যাটিটিউড অ্যাবাউট মেনস্ট্রুয়াল হাইজিন অ্যামাং নন মেডিকেল পারসন, সেক্ষেত্রে আমাদের এখানে তো অবশ্যই আমরা যেহেতু নলেজ দেখছি, অ্যাটিটিউড দেখছি, একটা প্রশ্ন থাকবে যে হোয়াট ইজ দ্য লেভেল অফ নলেজ অ্যান্ড অ্যাটিটিউড অ্যাবাউট মেনস্ট্রুয়াল হাইজিন অ্যামাং নন মেডিকেল পারসন। এটাই হচ্ছে আমাদের রিসার্চ কোয়েশ্চেন। রিসার্চ কোয়েশ্চেনের পরে আসবে আমাদের রিসার্চ অবজেক্টিভস। তো রিসার্চ অবজেক্টিভসটা কি? মেইনলি 2 ধরনের রিসার্চ অবজেক্টিভস হয়, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভস এবং অন্যটা স্পেসিফিক অবজেক্টিভস। তো জেনারেল অবজেক্টিভস ভেঙে ভেঙে স্পেসিফিক অবজেক্টিভস হয়, বা টোটাল স্পেসিফিক অবজেক্টিভসটা মিশিয়েই একটা জেনারেল অবজেক্টিভস হয়। তারপর আসবে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউতে আমরা অন্যদের স্টাডি নিয়ে পড়াশোনা করি, দেখি তারা কি মেথোডোলজি ফলো করেছিল, তাদের নলেজ কেমন ছিল, তারা স্টাডিটা করতে গিয়ে কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করেছিল কিনা, কোনো প্রবলেম ছিল কিনা, আমরা ধারণা নেওয়ার জন্য অন্যদের স্টাডি থেকে লিটারেচার রিভিউ করি। মানে অন্যদের স্টাডি পড়াশোনাটা করাকেই বলে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ শেষ হয়ে যাওয়ার পরে আসবে মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে অনেক কিছু রয়েছে,
16 থেকে 17টা পয়েন্ট থাকবে আমাদের, 3.1, 3.2, 3.3 এরকম অনেক কিছুই থাকবে। তার মধ্যে 3.1 হচ্ছে স্টাডি ডিজাইন, 3.2 হচ্ছে প্লেস অফ স্টাডি, 3.1 স্টাডি ডিজাইন, 3.2 হচ্ছে প্লেস অফ স্টাডি। তো স্টাডি ডিজাইনটা কি? আমাদের অনেক ধরনের স্টাডি ডিজাইন রয়েছে, এটা ক্রস সেকশনাল নাকি লংগিটিউডিনাল, কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ। তো আমরা কোন স্টাডি ডিজাইন ফলো করেছি সেটাই আমরা এখানে ডিসক্রাইব করব। প্লেস অফ স্টাডি, কোন এলাকায় আমরা আমাদের স্টাডিটা করেছি। স্টাডি পিরিয়ড, আমরা কত সময় ধরে আমাদের স্টাডিটা করেছি। স্টাডি পপুলেশন, আমাদের পপুলেশন কারা ছিল। আগেই বলেছি যদি আমরা যেই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করছি সেই ক্যারেক্টারিস্টিক্সের আওতায় যারা পড়ছে তারাই হচ্ছে আমাদের পপুলেশন। এই যে এই মাত্রই আমরা এক্সাম্পল দিলাম যে নন মেডিকেল পার্সনদের আমরা নলেজ এবং অ্যাটিটিউড দেখছি মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে। তো এখানে আমাদের পপুলেশন হচ্ছে নন মেডিকেল পার্সনরা। এরপরে স্যাম্পল, তো যেহেতু সব নন মেডিকেল পার্সনরাই আমাদের পপুলেশন, সবার কাছ থেকে তো আমরা ডেটা কালেক্ট করিনি। আমরা যাদের কাছ থেকে ডেটা কালেক্ট করেছি, যাদেরকে আমরা রেসপন্ডেন্টস হিসেবে নিয়েছি, যাদেরকে আমরা আমাদের স্টাডিতে ইনক্লুড করেছি, তারাই মেনলি আমাদের স্যাম্পল। তো এই স্যাম্পলটা সিলেক্ট করার একটা প্রসেস রয়েছে, প্রসেস অফ সিলেক্টিং দ্য স্যাম্পল। সেই প্রসেসটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং। তো স্যাম্পলিংয়ের আবার কিছু টেকনিক রয়েছে, স্যাম্পলিং টেকনিক মেইনলি দুই ধরনের টেকনিক, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো প্রবাবিলিটির মধ্যেও 5টা ভাগ রয়েছে এবং নন প্রবাবিলিটির মধ্যেও 4টা থেকে 5টা ভাগ রয়েছে। প্রবাবিলিটির মধ্যে রয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তারপরে রয়েছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং, তারপরে রয়েছে মাল্টি স্টেজ স্যাম্পলিং, তারপরে রয়েছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। সেরকমই আমাদের নন প্রবাবিলিটির মধ্যেও আবার 4টা থেকে 5টা ভাগ রয়েছে, যেমন কোয়ার্টার স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, এরকমই। তো আমরা কোন স্যাম্পলিং টেকনিকটা ইউজ করেছি সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। তারপরে থাকবে সিলেকশন অফ স্টাডি পপুলেশন, সিলেকশন ক্রাইটেরিয়া অফ স্টাডি পপুলেশন। মানে আমরা যে এই যে করলাম আমাদের থিসিসটা, সেখানে একটা সিলেকশন ক্রাইটেরিয়া থাকবে। সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে দুই ধরনের থাকবে, একটা হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়া, একটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ইনক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কাদেরকে আমাদের স্টাডিতে ইনক্লুড করলাম, এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে কাদেরকে আমরা আমাদের স্টাডি থেকে বাদ দিয়ে দিলাম। তারপরে থাকবে আমাদের ডেটা কালেকশন টুলস। অনেকেই বলে না টুল হিসেবে ইউজ করছে, মানে টুলসটা হচ্ছে সাহায্যকারী। এটাকে আপনারা এভাবে বলতে পারেন ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অথবা রিসার্চ ইনস্ট্রুমেন্ট। তো এই যে ডেটা কালেকশন টুলস, এটা বলা হয় মেনলি কোশ্চেনিয়ারকে, চেক লিস্টকে, এগুলোকে বলা হয় ডেটা কালেকশন টুলস। তো দেখা যায় যে আমরা গ্রাজুয়েশন লেভেলে আমরা কোশ্চেনিয়ারটাকে ডেটা কালেকশন টুলস হিসেবে নিই। তো কেউ যদি জিজ্ঞেস করে ডেটা কালেকশন টুলস কি বা ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টটা কি বা রিসার্চ ইনস্ট্রুমেন্টটা কি, আপনারা বলবেন কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার মানে হচ্ছে সেট অফ কোশ্চেন্স। এই কোশ্চেনিয়ারটাই আবার দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার এবং অন্যটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার। ক্লোজ এন্ডেডটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাকে ধরুন আমি জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর ফলে আপনি হ্যাঁ বা নাই উত্তর দিতে পারলেন না, বা আমার জিজ্ঞেস করার মধ্যে আমি চাচ্ছি যে আপনি একটু এক্সপ্লেনেশন দেন। যেমন আমি বললাম যে আপনারাই বলুন যে গত বছর যে আপনি রাঙামাটি ঘুরতে গিয়েছিলেন আপনার অনুভূতি কেমন। তা আপনি অনেক কিছু দিয়ে বুঝিয়ে বলবেন না যে আমি এরকম গিয়েছিলাম, ওরকম গিয়েছিলাম, এটা হয়েছিল, ওটা হয়েছিল। এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার। আর ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার কোনটা, আমি যদি জিজ্ঞেস করি আপনার বয়স কত, 17, 18, 19 না 20, মানে যেটার অ্যান্সারটা আমার কোশ্চেনের মধ্যেই রয়েছে, এমসিকিউ টাইপের, বিসিকিউ টাইপের, সেটাই হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার, যেটা আপনি হ্যাঁ বা নাই উত্তর দিতে পারেন। আবার যেখানে আপনার কোশ্চেনের অ্যান্সারটা কোশ্চেনের মধ্যেই থাকবে, কোশ্চেনের মধ্যেই প্রোভাইড করা থাকবে, ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না। মেনলি কোশ্চেনিয়ারের যে ওপেন এন্ডেড বা আনস্ট্রাকচার্ড যে কোশ্চেনিয়ার, সেখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকে, ব্ল্যাঙ্ক স্পেস প্রোভাইডেড ফর রাইটিং অ্যান্সার্স। আর ক্লোজ এন্ডেড বা স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ারে আপনার কি থাকবে, পসিবল অ্যান্সার্স আর লিস্টেড অ্যালংসাইড দ্য কোশ্চেন্স। এটাই হচ্ছে আমাদের ডেটা কালেকশন টুলস আর ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অর
রিসার্চ ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা কোয়েশ্চেনিয়ার ইউজ করে থাকি, এ সেট অফ কোয়েশ্চেন্স। তারপরে আসবে টুলস ডেভেলপমেন্ট। এই যে আমরা কোয়েশ্চেনিয়ারটা বানালাম, কয় ধাপে বানালাম, এই যে একটু আগে তো আমরা বললাম যে ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড। তো এটার আরও পার্ট রয়েছে, যে আমরা সোশিও ডেমোগ্রাফিক কোয়েশ্চেন তৈরি করব, তারপরে অ্যাটিটিউড রিলেটেড কোয়েশ্চেন তৈরি করব, তারপরে নলেজ রিলেটেড কোয়েশ্চেন তৈরি করব। এই যে এটাই হচ্ছে টুলস ডেভেলপমেন্ট, আমরা কিভাবে কোয়েশ্চেনিয়ারটা তৈরি করছি। তারপরে আসবে প্রি টেস্টিং অফ দ্য টুলস। প্রি টেস্টিং অফ দ্য টুলস মানে এই যে টুলস মানে কি কোয়েশ্চেনিয়ার, তো প্রি টেস্ট করতে হবে আমাকে। অ্যাকচুয়াল ডেটা কালেক্ট করার আগে আমাকে সেম ক্যারেক্টারিস্টিক্সের অন্য একটা এরিয়া দেখতে হবে, যে আমাদের কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা, আমাদের কোয়েশ্চেনটা বুঝতেছে কিনা মানুষ, আমাদের কোয়েশ্চেনটা আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে আছে কিনা, সেটা দেখার জন্য আমরা সেম ক্যারেক্টারিস্টিক্সের অন্য এরিয়ায় স্মল গ্রুপ অফ পপুলেশনের মধ্যে যেই টেস্টটা করি সেটাই হচ্ছে আমাদের প্রি টেস্টিং অফ দ্য টুল। ডেটা কালেকশনের মতোই, কিন্তু অ্যাকচুয়াল ডেটা কালেকশন না। ডেটা কালেকশনের আগে আমরা দেখব যে আমাদের প্রশ্নটা ঠিক আছে কিনা, সেটার জন্য আমরা একটা স্মল গ্রুপে আমরা ডেটা কালেকশন করে দেখব, সেটাই হচ্ছে আমাদের প্রি টেস্টিং অফ দ্য টুল। তারপরে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ায় আমরা কি কি পেলাম, অ্যাটিটিউড কতটুকু, নলেজ কতটুকু, সেটা ইনক্লুড করে দিব। এরপর আসবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখানে মেইনলি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হয়। ভেরিয়েবলের আর একটা এক্সট্রা ক্লাস আমি অবশ্যই নিব আজকে। আপাতত জেনে রাখুন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হয়। তারপরে আমাদের ডেটা কালেকশন প্রসিডিওর। যেহেতু আমরা ডেটা কালেকশন করতে যাব, তো একটা প্রসিডিওর আছে, আমরা তো গিয়ে জিজ্ঞেস করবো না যে বলুন আপনি এটা জানেন কিনা, এটা বলুন বলতে হবে, সেটার একটা প্রসিডিওর আছে। সেটার জন্য আমাদেরকে প্রথমে তার কাছে গিয়ে বলতে হবে যে আমরা এখান থেকে এসেছি, এটা নিয়ে কাজ করছি, আপনারা কি আমাদের সাথে একটু কোঅপারেট করবেন। টোটালি ইনফর্ম কনসেন্ট মেনটেন করে, তার সম্মতি নিয়ে, তার কাছে তার আগে পারমিশন নিয়ে আমরা ডেটা কালেকশন করব। তারপর ডেটা স্টোরেজ, অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন। আমরা ডেটা যে কালেক্ট করার পরে ডেটাটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস মেনলি আমরা সফটওয়্যারের মাধ্যমে করি, কম্পিউটারের একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। এখন এটা যে শুধুমাত্র SPSS দিয়েই করতে হবে তা কিন্তু না, আরও অনেক ধরনের অ্যানালাইজিং সফটওয়্যার রয়েছে, যেমন স্ট্যাটা, আর, পাইথন। তো আমরা মেইনলি SPSS দিয়ে করাই গ্রাজুয়েশন লেভেলে, আপনি চাইলে অন্যটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল কনসিডারেশন মেইনলি হচ্ছে পারমিশন। ইউ হ্যাভ টু টেক পারমিশন। আপনার অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। আপনি যদি একটা হসপিটালে ডেটা কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনার হসপিটাল অথরিটির কাছ থেকেও পারমিশন নিতে হবে, এবং যদি পেশেন্টের কাছ থেকে করেন তার কাছ থেকেও পারমিশন নিতে হবে। আপনি যদি কোনো কলেজ থেকে ডেটা কালেকশন করেন, কলেজ অথরিটির কাছ থেকে যেরকম আপনার পারমিশন নিতে হবে, সেরকম একটা স্টুডেন্টের কাছ থেকেও আপনার পারমিশন নিতে হবে। এটাই হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন। তাদের বিলিভসকে, তাদের চিন্তাভাবনাকে আপনার রেসপেক্ট করতে হবে, তাহলেই আপনার থিসিসটা লিগাল হবে, নয় আদারওয়াইজ আপনার থিসিসটা লিগাল হবে না। তারপর লিমিটেশন অফ দ্য স্টাডি। প্রত্যেকটা কাজেরই কিছু লিমিটেশনস থাকে, আমাদের থিসিসেরও কিছু লিমিটেশনস রয়েছে। যেমন আমরা যেই পপুলেশনে কাজ করছি সেই পপুলেশন থেকেই ডেটা কালেক্ট করতে হবে, যেই এরিয়ায় করছি সেই এরিয়া থেকেই ডেটা কালেক্ট করতে হবে, এরকম কিছু লিমিটেশনস রয়েছে যেটা আমরা মেথোডোলজির মধ্যে ইনক্লুড করে দেই। শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আসবে রেজাল্টসের মধ্যে আমরা মেনলি ডেসক্রাইব করি অ্যাকচুয়াল রেজাল্টস সম্পর্কে, এবং কোনো যদি আনএক্সপেক্টেড ফাইন্ডিংস পাই, এনি আনএক্সপেক্টেড ফাইন্ডিংসটাও আমরা এখানে আলোচনা করি। তো রেজাল্টগুলোকে আমরা মেনলি টেবিল আকারে এবং গ্রাফস আকারে আমরা সুন্দর করে প্রেজেন্ট করি। তো রেজাল্টের পরে আসবে আমাদের ডিসকাশন। তো ডিসকাশনে আমরা দেখব আমরা ওই যে লিটারেচার রিভিউ করেছিলাম তাদের সঙ্গে আমাদের কতটুকু সিমিলার, তাদের সঙ্গে আমাদের কতটুকু ডিসিমিলার, আমরা কোনো ইম্পর্টেন্ট কোনো ফাইন্ডিং পেয়েছি কিনা। সেই ফাইন্ডিংসটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। কোনো ইম্পর্টেন্ট পজিটিভ আর নেগেটিভ ফাইন্ডিংস পেলে সেটা আমরা অবশ্যই ডিসকাশনে উল্লেখ করব, এবং কোনো সিমিলারিটিস, কোনো ডিসিমিলারিটিস সেটাও আমরা আমাদের ডিসকাশনে উল্লেখ করব। তারপর আসে কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। এখানে কনক্লুশনটাকে বলা হয় 6.1 এবং 6.2 রেকমেন্ডেশনস।
কনক্লুশন মেইনলি উপসংহার, আমরা থিসিসে মানে ওভারঅল কি পেয়েছি সেটাই আমরা কনক্লুশনে লিখে দেই। তারপর হচ্ছে আমাদের রেকমেন্ডেশনস, যদি আমাদের আরও ফার্দার কোনো স্টাডি দরকার হয় বা আমরা আমাদের স্টাডিতে এখানে আমাদের মনে হয় যে আরও দরকার বা আরও জানানো দরকার, কোনো সাজেশন দেওয়া দরকার, সেটাই আমরা রেকমেন্ডেশনসই লিখি। এভাবেই আমাদের 6টা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমরা রেফারেন্স অ্যাড করে দিই। হার্ভার্ড আর ভ্যানকুভার এই দুইটা রেফারেন্স সিস্টেম খুবই জনপ্রিয়। তার মধ্যে ভ্যানকুভার যেটা সেটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে ক্রমানুসারে লিখে, আর অ্যালফাবেটিক্যালি যেটা সেটা হচ্ছে আর হার্ভার্ড যেটা সেটা অ্যালফাবেটিক্যালি লিখে। তারপর আমাদের অ্যানেক্সার থাকবে। হ্যাঁ, অ্যানেক্সার এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যানেক্সারের মধ্যে অনেক পার্ট রয়েছে, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি। অ্যানেক্সার এর মধ্যে মেইনলি আমরা ইনফর্ম কনসেন্টটা দেই, যেটা আমরা একটা ডেটা কালেক্ট করার আগে একটা একটা ক্লায়েন্টের কাছে বা একটা রেসপন্ডেন্টসের কাছে নিয়ে গিয়েছিলাম। অ্যানেক্সার বি এ আমরা কোশ্চেনিয়ারটা ইনক্লুড করি। অ্যানেক্সার সি আমরা টাইম লাইন অফ দ্য স্টাডি, এই যে বলেছিলাম স্টাডি পিরিয়ড, আমরা কতদিন ধরে স্টাডিটা করেছি, কবে লিটারেচার রিভিউ শুরু করেছি, কবে ইন্ট্রোডাকশন লিখেছি, কবে প্রপোজাল রাইটিংটা আমাদের শেষ হয়েছে, কবে আমরা অ্যানালাইসিস করা শুরু করেছি, কবে ডিসকাশন লিখলাম এবং কবে ফাইনাল রিপোর্টটা আমরা সাবমিশন করলাম। এইরকম একটা টাইম লাইন অফ দ্য স্টাডি আমরা ইনক্লুড করে দিই অ্যানেক্সার সি এর মধ্যে। তো আমাদের যে অ্যাবস্ট্রাক্ট আমরা প্রথমে বলেছিলাম, অ্যাবস্ট্রাক্টটা মেইনলি সারাংশ, কুইক ওভারভিউ অফ দ্য রিসার্চ ওয়ার্ক, এটা আমরা প্রিলিমিনারি পেজের মধ্যে ইনক্লুড করি। তো এটা দেখলেই বোঝা যায় যে আমাদের টোটাল থিসিসের মধ্যে কি আছে, কুইক ওভারভিউ অফ দ্য রিসার্চ ওয়ার্ক। টোটাল রিসার্চ ওয়ার্কটার কুইক ওভারভিউ করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্টটা খুবই সংক্ষিপ্ত আকারে লিখি। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি জেনারেল ফরম্যাট অফ এ রিসার্চ ওয়ার্ক। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে ভালো করে বুঝিয়ে দেওয়ার। আর আজকে কিছু কিছু বিষয়ের আমি ডেসক্রিপশন দেইনি, কারণ ডেসক্রিপশন দিতে গেলে একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, আর এখানে কিছু কিছু টপিক ছিল যেটার অনেক বড় করে ক্লাস নেওয়া দরকার আমার। যেমন বলেছিলাম ভেরিয়েবল কীভাবে লিখে বা ভেরিয়েবল কারা, বা প্রবলেম স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়, বা ব্যাকগ্রাউন্ড কিসের উপর ডিপেন্ড করে লিখতে হয়, এগুলো সব কিছুই আমি আস্তে আস্তে আলাদা আলাদা ক্লাস নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর গিভিং কনসেন্ট্রেশন।